জুলাই আগস্ট অভ্যুত্থানের ১০০তম দিন আজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই অভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হয়েছে। এই উপলক্ষে অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি আহ্বান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে অমর সংগ্রামে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজ খবর নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করেছে। কার্যালয়ে জনপ্রতিনিধি না থাকায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা মিলছে না বলে জানিয়েছেন নগরবাসী। ওয়ার্ড কার্যালয়ে দায়িত্বরত সচিবদের সাথে স্থানীয়দের চেনা জানা না থাকায় ফলে বেগ পোহাতে হচ্ছে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, শীঘ্রই কেটে যাবে এই সংকট। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। নগরীর ওয়ার্ড সচিবদের সেল নাম্বারগুলো এভাবেই লিখে রাখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৫ অফিসের দেয়ালে। বলা হচ্ছে, জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহের প্রয়োজন হলে নগরীর ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করুন। আঞ্চলিক এই অফিসের একজন জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা হচ্ছে ব্যাহত। যা আমাদেরকে ডিস্টার্ব করে, এই জন্য আমরা লিস্টটা টানিয়ে দিয়েছি যাতে করে ওয়ার্ড সচিবের নাম্বার ওয়ার্ড সচিব সাথে যোগাযোগ করে ওখানে গিয়ে কাজটা করতে পারে। কিন্তু ওয়ার্ড সচিব কাজটা করছে কিন্তু লেন্দি প্রসেসে, তাদের তো কোনো বসার জায়গা নাই। চলমান সংকট উত্তরণ প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তুলে ধরেন বর্তমান প্রেক্ষাপটের নানা দিক। এখানে জনপ্রতিনিধি ডমিনেটেড এই অর্গানাইজেশনটা, জনপ্রতিনিধি এই মুহূর্তে নেই। এটাকে আমরা একটা চালিয়ে নেওয়ার জন্যে গভর্নমেন্ট যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা চালিয়ে দিচ্ছি। কিছু তো ব্যাকলগ থাকতেই পারে। তবে নগরীতে একই সাথে ২ ওয়ার্ডের দায়িত্ব পালন করা ওয়ার্ড সচিব জানান, নাগরিক সেবাই জনপ্রতিনিধির জুড়ি মেলা ভার। আমি বর্তমানে ২ ওয়ার্ডের দায়িত্বে আছি, ২৯ নং ওয়ার্ড এবং ৩১ নং ওয়ার্ড। তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা সব লোকজনকে এলাকার চেনে, তারা কাজে আসে। মূল কথা হইল, ওয়ার্ড কাউন্সিলরদের কোনো বিকল্প নাই। যেহেতু কাউন্সিলর মহোদয়রা এখন নাই, তবে তাদের যে সেবা, এই সেবাটা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। সেবা প্রত্যাশীরা বলছেন, জনগণের যথাযথ সেবা প্রদানে কোনো কোনো ক্ষেত্রে উদাসীন থাকছেন ওয়ার্ড কর্তৃপক্ষ। ঘরের কর্তা না থাকে তাহলে তো আর কাজ ঠিক হবে না। তাদের কাছে গেলে বলে যে লোক নেই। এখন যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তারা বলছেন, মশার ওষুধ নিয়মিত না ছিটানো, পাশাপাশি জন্ম, মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতেও বেগ পোহাতে হচ্ছে তাদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আজ ঐতিহাসিক ১৫ নভেম্বর। ১৭ বছর আগের আজকের দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে লণ্ডভণ্ড করে দিয়েছিল বরগুনা সহ উপকূলীয় জেলাগুলো। প্রাণ হারিয়েছিলেন ১৩৪৫ জনেরও বেশি। এদিনের কথা মনে করলে আজও আতঙ্কে ঘিরে ধরে উপকূলবাসীদের মনে। তীরের মানুষ আশার বসতি গড়ে তুললেও সিডরের ক্ষতচিহ্ন আজও প্রান্তিক জনপদে। এদিকে দীর্ঘ সময় পার হলেও দুর্যোগ মোকাবেলায় হয়নি টেকসই কোনো সমাধান। আমার দেখা ভয়াবহ যে ঘূর্ণিঝড়, সেটা আমি বলবো যে আমার দেখা ভয়াবহ ঘূর্ণিঝড় হচ্ছে সিডর। আমরা অনুরোধ জানাবো পরবর্তী পর্যায়ে দাতা সংস্থাগুলো এটা স্বচ্ছতার জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সহায়তা পায়। পানি এসে আমরা চাই দেখি পানি 1 মিনিটের মধ্যে পানি গড়ে। আমাদের হাতে কিছু জিও ব্যাগ রয়েছে, প্রায় ৮,০০০ জিও ব্যাগ রয়েছে। আমাদের যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা তৎক্ষণাৎ কোনো প্রয়োজনে আমরা ওগুলো থেকে সেই চাহিদা মিট আপ করতে পারবো। আর যেতে হবে না রাজধানী ঢাকা কিংবা বিদেশে। উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হতে যাচ্ছে খোদ বরিশালেই। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের আধুনিক চিকিৎসা হবে দক্ষিণের এই মাটিতেই। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। দক্ষিণের জনপদের মানুষের ভরসার স্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন ৪৬০ সজ্জার ক্যান্সার, কিডনি ও হৃদরোগের ইউনিট হওয়ায় এ অঞ্চলের মানুষের সবচেয়ে হতাশার চিকিৎসা খাতে ফিরছে স্বস্তির নিঃশ্বাস।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 2021 সালের আগস্টে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। প্রথমে প্রকল্প ব্যয় 175 কোটি টাকা হলেও পরে বেড়ে দাঁড়ায় 239 কোটি টাকায়। যদি বরাদ্দ ঠিকমতো দেয় আমরা কাজ ঠিকমতো সময় হস্তান্তর করার জন্য চেষ্টা করব। দক্ষিণাঞ্চলের প্রথম 17 তলার দীর্ঘতম সরকারি এ ভবনে উন্নত বিশ্বের মতোই থাকবে চিকিৎসার সকল সুবিধা। রোগী, স্বজন এবং চিকিৎসকদের জন্য থাকবে চলন্ত সিঁড়ি, ভিন্ন ভিন্ন লিফট, সেন্ট্রাল এসি, ফায়ার লিফট ও নিজস্ব সাবস্টেশন। উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। দেশের মাটিতে স্বল্প ব্যয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার কেমো, হার্টের বাইপাস সার্জারি করতে পারবে এমন খবরে উচ্ছ্বাসিত বরিশালবাসী। নির্মাণ শেষে দ্রুত হস্তান্তরের দাবিও তাদের। আমরাও তো চাই স্যাটিসফাইড পেশেন্ট অ্যান্ড সেভ ডক্টর, এটা তো আমাদের এক্সপেকটেশন। বরাদ্দ সংকটে নির্মাণ কাজ কিছুটা ধীরগতির দাবি করেন সংশ্লিষ্ট ঠিকাদার। গত 1.5 বছর কোনো বরাদ্দ পাইনি, জুনে এসে বরাদ্দটা পাইছি এবং ওটা আমাদের পেমেন্ট নেওয়ার পরে এখন আমরা কাজ করতেছি। এখন সরকার যদি আমাদের দ্রুত বরাদ্দ দেয় আমরা কাজটা সঠিক সময় শেষ করতে পারবো। নির্মাণ কাজ শেষ করে দ্রুত হস্তান্তর করতে গণপূর্ত বিভাগ বদ্ধপরিকর। গণপূর্ত বিভাগ বরিশাল এই কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবে না এবং আমাদের শিডিউল মোতাবেক এবং যেভাবে ধরা আছে আমরা সেই গুণগত মান বজায় রেখে এই কাজটি ইনশাল্লাহ সমাপ্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। রাজধানী ঢাকা কিংবা আর বিদেশ নয়, খোদ দক্ষিণাঞ্চলেই সরকারের বরাদ্দের বহুতলা এ ভবনেই চিকিৎসা হবে কিডনি, ক্যান্সার এবং হৃদরোগের। এতে খুলে যাবে চিকিৎসা খাতের নতুন সম্ভাবনার দ্বার। তবে ভবনের মান এবং চিকিৎসার মান থাকবে অটুট, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শীতের আমেজ শুরু হতেই লেপ তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কারিগররা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোশক বানাতে ক্রেতাদেরও ভিড় বাড়ছে দোকানগুলোতে। তবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন দাম বাড়ায় বিক্রিও কম। প্রতিনিধি আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। উত্তরের জনপদে গরমের তীব্রতা কাটিয়ে দিনের শুরু এবং রাতের শেষ ভাগে দেখা দিচ্ছে শীতের আভা। ফলে সাধ্যমতো শীত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন সেখানকার মানুষ, বানাচ্ছেন শীত নিবারণের সরঞ্জামাদি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রায় সব জায়গাতেই এখন চোখে পড়ছে শীত সামগ্রী তৈরির কাজ। লাল নীল বিভিন্ন কালারের কাপড়ে তুলা ফড়ে তৈরি করা হচ্ছে লেপ ও তোশক, আর দোকানিরা তা নিয়ে এসে থরে থরে সাজিয়ে রেখে বিক্রি করছেন। এই শীতের যে 3-4 মাস আমরা কাজ করি, এই টাকা গোছায়া জমি জমা কটমট রাখে এমন সমান হয়ে আল্লাহ চালাই। লেপ তোশক জাজিম বালিশ এগুলো ইত্যাদি আর কি, আর এগুলো মজুরি এক এক রেট। শীত বেশি পরিবার বেশি কাম কাজ হবে আর কি, পার্সেন্ট বেশি হবে তখন টাকা পয়সা বেশি পাওয়া যাবে। পার পিছে আমার একটা কন্ট্যাক্ট আছে, মনে করো যে 200, 150, 250, 300, 400 টাকা উপরে। লেপ তোশক তৈরির তুলা কাপড়ের দাম বাড়ায় কমে গেছে বিক্রি। তবে শীতের শুরুতে ক্রেতাদের ভিড় কম থাকলেও শীতের তীব্রতা বাড়লে লেপ তোশকের চাহিদা আরও বাড়বে বলে মনে করেন দোকান মালিকরা। অনেকটাই কম, কারণ মূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষ কম তৈরি করতেছে, কারণ মানুষের খাবার জোগাতেই মানুষ হিমশিম খাচ্ছে। কিন্তু লেপ তোশক আপনারা কিভাবে বানাবে? সব কিছু দিতে হয়, সব তো টাকা দিয়ে কাজ করাইতে হয়, কলিবার টাকা দিতে হয়, তুলা ভাঙাইতে হয়, তারপরে ধরেন শ্রমিকের টাকা দিতে হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে অন্যান্য জেলার তুলনায় শীতের তীব্রতা বেশি হওয়ায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে দরিদ্র শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। চাহিদা আর বাজার দর ভালো থাকায় নীলফামারী কৃষকরা আলু চাষে ঝুঁকছেন। উঁচু সমতল জমিতে আগাম জাতের আলু চাষাবাদে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। আগাম জাতের আলু উৎপাদনে আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বর মাসের শেষ ভাগে আলু বাজারে আসতে শুরু হবে। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান।
গেল বছর আগাম জাতের আলু উৎপাদনে বাম্পার ফলন ও বাজার মূল্য ভালো পাওয়ায় এবছরও নীলফামারীর কৃষকরা আগাম আলু চাষ করছেন। উঁচু, সমতল, বেলে, দোআঁশ মাটি আগাম জাতের 7, গ্রনুলা ও সাগিদা আলু উৎপাদনের জন্য উপযুক্ত। এ জাতের আলু জমিতে বীজ রোপ থেকে বাজারজাতে সময় লাগে 55 থেকে 60 দিন। এ জেলায় আলু বীজ জমিতে রোপণ শুরু হয় সেপ্টেম্বর মাসে, প্রথম চলবে ডিসেম্বর মাসের শেষ ভাগ পর্যন্ত। আশ্বিনের প্রথম সপ্তাহে লাগাইছি, 40 দিনের ভিতরে তুলবো এটা। 25 বিঘা জমিতে আমার খরচ হচ্ছে 12 থেকে 13 লক্ষ টাকা। যদি এরকম দাম বাজার পাওয়া যায় 25 থেকে 30 লক্ষ টাকা আশা করতেছি। 1 বিঘা জমিতে আলু উৎপাদনে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, পরিচর্যা, সেচ ও উত্তোলনে খরচ হয় প্রায় 40 থেকে 45 হাজার টাকা। 1 বিঘা জমিতে খরচ হয় 40 হতে 45 হাজার টাকা, আর বিক্রি করব এই আশা করতেছি যে 80 হতে 1 লাখ টাকা। আলুর বীজের দাম বেশি, কিষান কামালের দাম বেশি। সার ডিলারের মাধ্যমে দেয়, আর ডিলারও কো খুঁজি পাই না, বীজও কো খুঁজি পাই না। আলুর বীজের দামও বেশি, সারের দামও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি আলুর উৎপাদন আসবে 45 থেকে 50 মন। আলুর বাজার ভালো হলে কৃষকরা এবারেও লাভবান হবেন। এখানে 2 জাতের আলু আছে, 7 এবং সাগিদা। আবহাওয়া সবকিছু ভালো থাকে তাহলে বিঘাতে 80 থেকে 100 মন আলু আসবে আর কি। 5 বিঘা জমিতে আলু লাগাছি, 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে। আশা করি আল্লাহ দেয় 5 লাখ টাকা বিক্রি করতে। কৃষি বিভাগের তথ্য মতে এবার 21,990 হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর উৎপাদন ধরা হয়েছে 5,65,232 মেট্রিক টন। আমরা আশা করছি যে এই 7 থেকে 8 দিনের মধ্যেই আমরা এই আলুটা কিছু কিছু কৃষকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এছাড়া এই নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ 28, 29, 30 নভেম্বরের দিকে আমরা মোটামুটি আলু আমাদের মাঠে আসবে বলে আমরা আশা করছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। গ্রাম বাংলার খবর। আওয়ামী লীগের লগি বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ABM আব্দুস সাত্তার। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলার আমির মোহাম্মদ আলী মুর্তজা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে আলোকচিত্র প্রদর্শনীতে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা সহ অসংখ্য হত্যা ও গণহত্যা চিত্র তুলে ধরা হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলার বেকার দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও 4 লক্ষ নগদ অর্থ বিতরণ করেন মনিরামপুর উপজেলা জামায়াত। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে জামায়াতের অফিস চত্বরে এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূর্ব শাখার সাংগঠনিক জেলা আমির অধ্যক্ষ আব্দুল আজিজ। এছাড়াও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডাক্তার শরীফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আবদুল্লাহ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার ডিএম একাডেমি ফুটবল মাঠে দুধকুমার বনাম গঙ্গাধর ফুটবল একাডেমির মধ্যকার 1-0 গোলে গঙ্গাধর ফুটবল একাডেমি বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব ময়দান আলী সহ অনেকেই। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এই স্লোগানে কুষ্টিয়ার বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার কুষ্টিয়া ডায়াবেটিক্স সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হসপিটালে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হসপিটালের সভাপতি মতিউর রহমান লালটুর সভাপতিত্বে এ সময় হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার SR খান, হসপিটালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক M জোবায়ের রিপন সহ চিকিৎসকবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হাসপাতালটির পক্ষ থেকে।
টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুত রাখায় 2 ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 379 বস্তা সার জব্দ করা হয়। বৃহস্পতিবার উপজেলার গারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। তিনি জানান, নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুত রাখায় ওই ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা ও 379 বস্তা সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নীলফামারীর কিশোরগঞ্জ চাঞ্চল্যকর কলেজ পড়ুয়া খালিদ বিন লিসাত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার স্কুল ছুটির পর কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এই মানববন্ধনে তাদের সহপাঠী খালিদ বিন লিসাত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এই মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলার নির্বাহীর মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বগুড়ায় 4 বছরের শিশু মেয়ে সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলেখা বেগম এবং তাদের সন্তান মুশফিকা খাতুন। এর মরদেহের পাশে একটি চিরকুট পুলিশ। চিরকুটে লেখা অনুযায়ী মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহলু থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহনুজ্জামান। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আবু সাঈদ মুগ্ধদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে এরকম উপদেষ্টা নিয়োগ হতে থাকে তাহলে সময় বলে দেবে দেশের মানুষ কোন দিকে যাবে। বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার AZM জাহিদ হোসেন। রংপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজিত শামসুজ্জামান সামুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। আমাদের ভাবার বিষয় আছে। তারপরে এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোন দেশে তারা দূত ছিলেন, তাদের অর্থাৎ হাই কমিশনার ছিলেন, তাকে উপদেষ্টা করা হয়েছে অর্থাৎ, এবং আগের সরকারের দূষর ছিলেন, এরকম অনেক কর্মকর্তাকে উপদেষ্টা করা হয়েছে। কাজেই আবু সাঈদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি এই রকম নিয়োগ হতে থাকে তাহলে সময় বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে। আপনাকে ধন্যবাদ। গাজীপুরের সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভবানীপুর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ আবুল কাশেম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। উত্তরায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তরা 3 নম্বর সেক্টরে রাজলক্ষ্মী, আজমপুর ও আশেপাশে বেশ কিছু এলাকায় এই উচ্ছেদ অভিযান করা হয়। সহকারী পুলিশ কমিশনার বিমানবন্দর জোনে সাখাওয়াত হোসেন সেন্টুর পরিচালনায় উক্ত উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, সার্জেন্ট অপু সহ ট্রাফিক ও পুলিশের অন্যান্য দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী পুলিশ কমিশনার বলেন, আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উনি খুব ভালো লোক, আমরা ওনার কাছে জোর যার দাবি করতেছি আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক। আমাদের কোনো কর্ম নাই, আমরা না পাই চাকরি, না পাই কোনো কিছু, আমাদের কর্ম এটা, আমরা এটা ছাড়া কোনো পথ পাচ্ছি না। আমরা চাই আমাদের যাতে একটা নতুন করে একটা পুনর্বাসন হোক, আমরা এটা আমাদের সরকারের কাছে জোর দাবি। আমরা সবাইকেই ধীরে ধীরে উচ্ছেদ করব।
সবাই কেউ থাকবে না, রাস্তায় কেউ থাকবে না। এবং এরপরে আমরা সংশ্লিষ্ট যারা ফুটপাত উচ্ছেদ করার আছে তারা ফুটপাত উচ্ছেদ করবে। আমরা এখন এই রাস্তাটা ক্লিয়ার করব।